বৈদিক শাস্ত্র অনুসারে শনিদেব 2026 সাল জুড়ে মীন রাশিতেই থাকবেন। তবে এই সময়ে তিনি কখনো বক্রী আবার কখনো মার্গী অবস্থাতেও থাকবেন। তার সাথেই তিনি নক্ষত্র গোচরও করবেন, সেই সঙ্গে অস্ত যাবেন আবার উদিতও হবেন। এই পরিবর্তনগুলি সকলের জীবনেই কিন্তু উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। মিথুন রাশির জন্য শনিদেবের এই রকম পরিবর্তন খুবই উপকারী হবে। শনিদেব 40 দিন ধরে অস্ত যাবেন এবং তারপরে ধনসম্পদের বর্ষণও করবেন। শনিদেব 13ই মার্চ 2026 তারিখে অস্ত যাবেন। মীন রাশিতে সূর্যের গোচরের ফলে শনিদেব অস্ত যাবেন। তারপর 22 এপ্রিল 2026 শনিদেব আবার উদিত হবেন। প্রায় 40 দিন অস্ত থাকার পর যখন শনিদেব উদিত হবেন, তখন কিন্তু এটি একটি শক্তিশালী ধনরাজ্যকে সৃষ্টি করবে। এই ধনরাজ্য মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়ের সূচনা করবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই ধনরাজ্য কেরিয়ারে উন্নতির সুযোগ তৈরি করবে। যারা বর্তমানে বেকার পদবিপ্রাপ্ত, হতে পারে এই পদবি আপনি নিজেই নিজেকে দিয়েছেন অথবা অন্য কেউ দিয়েছে, তাহলে জেনে রাখুন সময় কিন্তু কাহারও সমান নাহি যায়। নতুন চাকরির জন্য প্রস্তুত হন এবং নিজেকে তৈরি করুন, কারণ এই সময় আপনি চাকরি পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, তারা কাঙ্ক্ষিত পদোন্নতি পেতে পারেন। একই সংস্থায় কাজ করে যদি বিতৃষ্ণা ধরে গিয়ে থাকে, তাহলেও কিন্তু নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। রোজগার করার উদ্দেশ্যেই মূলত চাকরি করা, কিন্তু অনেক সময় হয় কি, আপনার অসহায় মনের সুযোগ নিয়ে কিছু ব্যক্তি আপনাকে আরও বেশি বেশি কাজ করিয়ে নেওয়ার ফন্দি করে। উদ্দেশ্য মূলত দুটি থাকে, হয় আপনাকে তারা সেখান থেকে বের করে দিতে চান অন্য লোক আনার জন্য, সেই লোকের সাথে আবার তাদের কোনো দফারফা হয়ে থাকে, কিন্তু সরাসরি সেটা আপনাকে তারা বলতে পারে না। তাই অনেক সময় এমন আচরণ শুরু করে আপনার সাথে, যেমন উপযুক্ত সম্মান না দেওয়া, পদে পদে অপমানিত করা, দোষ ধরা, ছোট ছোট ভুলকে বড় করে দেখিয়ে জ্বালাতন করা ইত্যাদি এগুলো হয়ে থাকে। আবার দ্বিতীয় কারণ হতে পারে তারা আপনাকে খুব সহজেই পেয়েছে, তাই মর্ম বুঝছে না। আপনি হয়তো ভাবছেন যে আমি যদি ওই কাজটা ছেড়ে ফেলি তাহলে হয়তো তারা ঠিক লোক খুঁজে নেবে, কিন্তু আপনি বেকার হয়ে যাবেন। কিন্তু একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, আপনি হঠাৎ কাজ ছেড়ে দিলে তাদেরও কিছু যায় আসে। আবার একটি বিশ্বস্ত কর্মীর জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে। আর যারা নিজেকে বসিয়ে নিতে পেরেছেন এমনভাবে যে কোনোভাবেই আপনাকে ছাড়া আপনার ঊর্ধ্বতনদের চলবে না, তাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু যারা চাকরি পেয়েও সমস্যায় আছেন, কিন্তু আপনি নিরুপায়, কাজ ছেড়ে দিলে আপনার জন্য সেই সময়টি চ্যালেঞ্জিং হয়ে যাবে, ঘর সংসার চালানো যাবে না, যার সংসার নেই তার শখ-সাধ পূরণ হবে না, নিজের পায়ে দাঁড়ানো হবে না। আবার যারা শর্তপ্রাপ্ত, চাকরি না করলে বিয়ে হবে না, তাদেরও সমস্যা। অবশ্য চাকরি না করলে খাওয়াবেন কি, সেটা বাস্তব। কিন্তু এমন কিছু মানুষও আছেন যারা কিন্তু পরিস্থিতির শিকার। ব্যক্তি চাকরি করতে চান না, তিনি অন্যের কাছে নত হওয়ার চাইতে একটি ছোট্ট ব্যবসা করে স্বাধীন হতে চান। কথাতেই আছে স্বাধীন ব্যবসা, যেখানে না আছে ছাঁটাই হয়ে যাওয়ার ভয় আর না আছে প্রমোশন না পাওয়ার হতাশা। সেখানে আছে তো আছে একটি শব্দ, স্বাধীনতা। নিজের লস, নিজের লাভ, মাথার ওপর চাপ ফেলার কেউ নেই, শুধু ধৈর্য ধরে ব্যবসাটা শিখে নিতে হবে, শর্ত একটাই। কিন্তু তারপরেও বর্তমান সমাজের একটি কুসংস্কার বা একটি খারাপ দিক এখনও তদানীন্তন চলছে তো চলছেই, যে চাকরি করলে সম্মান বেশি। ঘোষবাবু বোসবাবু যখন জিজ্ঞাসা করবেন, তখন তাদেরকে তো বলতে হবে সমস্যা এখানে, বা আগের থেকে বলা আছে, তাই চাকরি না করলে বিয়ে দেওয়া অসম্ভব। এদিকে ভালোবাসার সঙ্গীও চাকরির মধ্যে বিশেষ কিছু সুযোগ সুবিধা দেখতে পায়, যেমন সপ্তাহে একদিন ছুটি, প্রতিষ্ঠা, আরও অদেখা অনেক কিছু মিথ আছে। যাই হোক, এগুলি সবার জানা, মাফ করবেন, সবার কাছে ব্যবসা করার পুঁজি থাকে না। তাদের জন্য কিন্তু বেশ কিছু সুযোগ আসতে চলেছে, যেমন নতুন চাকরি, প্রমোশন, এগুলি সবই আসতে চলেছে। কিন্তু যারা ব্যবসা করবেন বলে ঠিক করেছেন, তারা ব্যবসার দিকে এগিয়ে যান। দেখুন, নিজেকে প্রতিষ্ঠিত করতে অন্যের মতামত লাগে ঠিকই, কিন্তু তা বলে এমন নয় যে যা বলবে আপনি শুনে নেবেন। আপনি যদি ব্যবসাতেই নিজের উন্নতি দেখছেন, তাহলে সেদিকেই আপনার এগিয়ে যাওয়া উচিত। কারণ মানুষ উদাহরণ দেখে বিচার করে, একজনের জীবন দেখে আরেকজনের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলে। তাই বিশেষজ্ঞ ছাড়া কারোর কথাই শোনা উচিত নয়, যদি ভালোবাসার সঙ্গীও হন তো। অন্যের স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে নিজের সর্বনাশ করবেন না। আমার কথা এখন তেতো লাগতে পারে, কিন্তু পরে ঠিকই বুঝবেন। তাই ব্যবসা করার ইচ্ছা থাকলে, সময়, সুযোগ ইত্যাদি যদি থাকে আপনার কাছে, তাহলে ব্যবসাটা অবশ্যই করুন। অন্যেরা যখন বন্ধ হয়ে যাওয়া ব্যবসা দেখিয়ে বলবে দেখো ওর কি অবস্থা, তখন আমরাও বলবো দেখো ভাই, ওই দিকে তাকিও না, সেদিকে তাকিয়ে দেখো যে অমুকের ব্যবসা কত বড় হয়েছে। ওই ব্যবসার জন্য এখন আরও 20 জনের সংসার চলছে, সেখানে তারা কাজ করে। ব্যবসায়ীদের জন্য এটি একটি ভালো সময়। আপনি নিয়ম মেনে কাজ করবেন, ভাগ্য আপনার পক্ষেই থাকবে। ব্যবসায়ীরা উল্লেখযোগ্য আর্থিক লাভের সম্মুখীন হতে পারেন এবং তাদের ব্যবসা সম্প্রসারিতও করতে পারেন। কিন্তু এমন ব্যক্তিও আছেন যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। চাকরি করা ছাড়া তাদের কোনোভাবেই মূলধন একত্রিত করা যাবে না। তাদের জন্য নতুন চাকরির সুযোগও থাকবে, কিন্তু একটা বিষয় অবশ্যই সাবধান করব, ব্যবসার মূলধন সঞ্চয় করতে গিয়ে নিজেকে অন্যের ব্যবসায় সঁপে দেওয়া থেকে আপনাকে বাঁচতে হবে।
কারণ এই প্রকৃতি অনেক সময় অনেক বিপরীত ফলও দেয়, কারণ সময় সমস্ত কিছু বদলে দেয়। আপনি ব্যবসার মূলধন জোগাড় করতে চাকরিতে যোগ দিলেন, 10 বছর ধরে চাকরি করলেন, হঠাৎ আপনার মনে হলো একসময় ব্যবসার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এখন আর কি দরকার, এই তো বেশ ভালো আছি, স্যালারি বেশ ভালো দিচ্ছে, ম্যানেজমেন্ট ভালো। কিন্তু হঠাৎ করে দেখলেন যে এতদিন ধরে আপনার কাছে ভালো বলে মনে হচ্ছিল তা এবারে ধীরে ধীরে চলে যাচ্ছে। নতুন লোকের আগমন আপনার সমস্ত ক্ষমতা ধীরে ধীরে কেড়ে নিচ্ছে। ধীরে ধীরে সেই সংস্থায় আপনি অপ্রাসঙ্গিক হয়ে উঠছেন। যে ভালো কাজ করে না তার প্রমোশন হয়ে যাচ্ছে, কিন্তু আপনার হচ্ছে না। তখন ধীরে ধীরে আপনারও মনে হতে থাকবে আর সেই বিষয়টা নেই যে একসময় ছিল। অনেক পরিবর্তন আপনার চাকরি জীবনকে এবার যেন নরক বানিয়ে দিচ্ছে, কিন্তু তখন আপনি আর কোনো অল্টারনেটিভ খুঁজে পাচ্ছেন না। তখন কিন্তু আপনার মনে হবে এতদিন যদি ব্যবসাটা একটু একটু করে গড়ে তুলতেন, তাহলে হয়তো এই দিনটা আসার আগেই আপনি এতদিন ছেড়ে দিতেন। যে যেরকম চায় সে অনেক সময় সেরকম পায় না। কেউ ব্যবসা করতে চায় কিন্তু চাকরির সুযোগ ভালো থাকে, আবার কেউ চাকরি করতে চায় কিন্তু তার ব্যবসার সুযোগ থাকে। কারোর কাছে ব্যবসার মূলধন থাকে না, তাকে চাকরি করে ব্যবসার মূলধন একত্রিত করে ব্যবসা শুরু করতে হয়। আবার কারোর কাছে খুব অল্প সঞ্চয় থাকে, তার ফলে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়ে। তখন সেই ব্যক্তিকে ব্যবসা করে নিজের পড়াশোনার দায় দায়িত্ব নিতে হয়। আমাদের সাথে যেহেতু বিভিন্ন রকম পরিস্থিতিতে পড়া মানুষের সাথে কথা হয়, তাই এগুলি জানতে পারি। আবার এটাও বলা যায় না যে রাশি ভিন্ন হলেই এমনটা হয়। আমরা কিন্তু একই রাশির দুটি ব্যক্তিকে দেখেছি যে তাদের চাওয়া পাওয়া সম্পূর্ণ ভিন্ন। যদিও একজন মিথুন রাশির জন্মই হয়েছে অন্যকে কাজ দেওয়ার জন্য বলেই আমরা ধরি, কারণ যার অধিপতি বুধ, তার ব্যবসা বেশ ভালো হবে, এটা কিন্তু মনে করাই যায়। যাই হোক, এই ধনরাজ্য আসতে কিন্তু বেশ কিছুদিন সময় লাগবে, কিন্তু তার আগেই শুরু হয়ে যাবে আরও একটি দুর্দান্ত যোগ। দীর্ঘ 200 বছর পর শনিদেবের নিজের রাশিতে ত্রিগ্রহী যোগ। নতুন বছরে মিথুন রাশির জীবনে বেশ কিছু ভালো অভিজ্ঞতা নিশ্চয়ই হবে। 2025 সাল শেষ হতে আর কিছুদিনই বাকি। নতুন বছরে অনেক শুভ যোগ, সংযোগ এবং রাজযোগ তৈরি হবে। আসলে 2026 সালের শুরুতে তৈরি হয়ে যাবে ত্রিগ্রহী যোগ, যা শনির রাশি মকর রাশিতে গঠিত হবে। এই মকর রাশি হচ্ছে আপনার জন্য অষ্টম ঘর। এবার নিশ্চয়ই মনের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে যে অষ্টম ঘরে কি করে যোগ তৈরি হয়? অষ্টম ঘরে যে গ্রহ যায় সে তো তার শক্তি হারায়। এই রকম ধরনের অনেক ভুল ধারণা মানুষের মধ্যে গেঁথে বসে আছে। কিন্তু শুধুমাত্র ত্রিগ্রহী যোগ নয়, তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি গোচরও রয়েছে, যেগুলি কিন্তু এই মাসের মধ্যেই গঠিত হবে। আপনি যখন এই ভিডিওটি পাচ্ছেন সেটি হচ্ছে ডিসেম্বর মাস, এবং সেই ডিসেম্বর মাস থেকেই কিন্তু বেশ কিছু পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তনের ফলেও কিন্তু নতুন নতুন সংযোগ এবং ভালো ভালো যোগ কিন্তু তৈরি হচ্ছে। বিভিন্ন ভ্রান্ত ধারণাগুলি মন থেকে মুছে ফেলে দিন, কারণ অষ্টম ঘর হচ্ছে রূপান্তরের ঘর। বলা হয় অষ্টম ঘরে যদি কোনো শুভ গ্রহের প্রবেশ ঘটে, যেমন দেবগুরু বৃহস্পতি, গুরুশ্রেষ্ঠ শুক্র, তাহলে কিন্তু জীবনে আকস্মিক ধনলাভ, গভীর জ্ঞান অর্জন, গুপ্ত বিষয়ে আগ্রহ এবং ভাগ্যের সহায়তা মেলে। এটি কিন্তু অতীন্দ্রিয় বিদ্যা এবং আকস্মিক ঘটনার দিকও নির্দেশ করে। যদিও অষ্টম ঘর সাধারণভাবে আকস্মিক পরিবর্তন এবং রহস্যের সঙ্গে জড়িত। শুভ গ্রহের প্রভাবেই তার ধন, জ্ঞান এবং আধ্যাত্মিক সমৃদ্ধি আনতে পারে। এবার তাৎপর্য কি? হঠাৎ প্রাপ্তি, পরিবর্তন, গোপন বিষয়গুলিকে নির্দেশ করে। গভীর জ্ঞান, গবেষণা, অতীন্দ্রিয় বিষয়ে আগ্রহ বাড়াতে পারে। তাছাড়াও আপনার যে শ্বশুর বাড়ি বা সঙ্গীর পরিবার, সেখান থেকে কিন্তু আর্থিক সাহায্য আসতে পারে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি বা হঠাৎ ধনলাভের যোগ কিন্তু তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা দেবগুরু বৃহস্পতিকে নয়তো পেলাম না। দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার রাশিতেই রয়েছে। বর্তমানে তিনি বক্রী অবস্থায় আছেন মিথুন রাশিতে। তো সেই দিক থেকে আমরা যদি দেখতে যাই, তাহলে শুক্রের অবস্থান কিন্তু সেখানে থাকবে। একটি ভ্রান্ত ধারণা দীর্ঘদিন ধরে ঝুলে আছে বলা যায়। কোনো ব্যক্তির অষ্টম ঘরে যদি শুভ গ্রহের প্রবেশ ঘটে, তাহলে সেই শুভ গ্রহের শুভত্ব কিছুটা কম হয়ে যায়। এই বিষয়গুলিকে যদি আপনি ঝেড়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। কারণ ভুলে যাবেন না, অষ্টম ঘরে প্রবেশ করবেন সূর্যদেব। তবে একটা দিক কিন্তু অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে, অষ্টম ঘর মানেই কিন্তু খারাপ নয়। শুভ গ্রহের প্রভাবে এটি কিন্তু গভীর জ্ঞান এবং অপ্রত্যাশিত সৌভাগ্য কিন্তু এনেই দেয়। আর এই যোগ গ্রহের জনক সূর্য, সমৃদ্ধিদাতা শুক্র এবং মিথুন রাশির অধিপতি বুদ্ধির কারক গ্রহ বুধ, এই তিনজনই কিন্তু মকর রাশিতে একসঙ্গে সংগঠিত হবে। শাস্ত্রে ত্রিগ্রহী যোগকে অত্যন্ত শুভ বলে ধরা হয়। যখন তিনটি গ্রহ একটি রাশিতে মিলিত হয়, তখন তাকে ত্রিগ্রহী যোগ বলে। তবে যে কোনো তিনটি গ্রহ নয়, কিন্তু এখানে সূর্যদেব, শুক্র এবং বুধের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। এই যোগের প্রভাব প্রত্যেকটি ব্যক্তির রাশিফল এবং রাশিচক্রের উপর ভিত্তি করে কিন্তু পরিবর্তিত হয়।
এবার জেনে নিন 2026 সালে গঠিত হতে চলা এই ত্রিগ্রহী যোগ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কেমনভাবে উপকার বয়ে আনবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালে গঠিত ত্রিগ্রহী যোগ খুবই উপকারী বলে মনে করা হচ্ছে। এই যোগ আর্থিক উন্নতির জন্য কার্যকর হবে। যদি দীর্ঘদিন ধরে আপনার কোনো তহবিল আটকে রয়েছে তাহলে তা কিন্তু ফেরতের ইঙ্গিত রয়েছে। আয়ের নতুন পথ খুলে যাবে। কর্মক্ষেত্রে পথ এবং দায়িত্ব উভয়ই বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য বড় অর্ডার, বড় ক্লায়েন্ট ইত্যাদি পেতে পারেন। তবে ছোট বড় মাঝারি ক্ষুদ্র যে কোনো ব্যবসায় হোক না কেন আপনার ব্যবসার যে পরিসর সেখানে যতটুকু উন্নতি হওয়া সম্ভব সেই উন্নতি কিন্তু আপনারা এবারে দেখতে পাবেন। পরিবারের সুখ এবং ভারসাম্য বজায় থাকবে। তারপরেও বলা যায় এবারে মিথুন রাশির রোজগার ভাগ্য কিন্তু তুঙ্গে থাকবে। কিন্তু একটা কথা অবশ্যই আপনি জানেন, মনের মধ্যে চলতে থাকা দ্বন্দ্ব যেন মানতেই চায় না। অবশ্য তার জন্য কিছু সময় তো লাগবেই। দীর্ঘদিন ধরে একই জীবনে বাঁচতে বাঁচতে ভুলেই যেতে হয় যে চাকরিতেও সুখ আছে, ব্যবসাতেও সুখ আছে। আবার অনেক সময় কি হয়, চাকরি ভাগ্য ভালো থাকে কিন্তু কোথায় গেলে সেই ভাগ্য আরও সঙ্গ দেবে সেই ভাবনাটা কিন্তু মনের মধ্যে আসে না। কেননা আমরা যেখানে বাস করি সেই জায়গাটাই আমাদের কাছে পরম প্রিয় হয়ে ওঠে। নিজের জন্মভূমিতেই যে কর্মভূমি হবে সেটা সবসময় সম্ভব হয় না। কখনো ভাগ্য আমাদেরকে দূরে কোথাও নিয়ে যেতে চায়, অর্থাৎ জন্মস্থান থেকে দূরে। আচ্ছা, সেখানে অনেক কর্মসংস্থান আছে বলেই কি? তা কিন্তু একদমই নয়। এক ব্যক্তির ভাগ্য ব্যক্তিকে বাইরের জগতের সাথে পরিচিত করে। নতুন জায়গা, নতুন ভাষা, আরও অনেক ধরনের শিক্ষা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যেটা আমরা জানি সেটা কিছু অংশে কমও হতে পারে। মিথুন রাশির এই পর্বের মাধ্যমে এতক্ষণ আপনি জেনেছেন যে 2026 সালে কি ভালো যোগ আপনার জন্য থাকছে, যেগুলি আপনার জন্য খুব ভালো প্রমাণিত হবে। কিন্তু এই ডিসেম্বর 2025-এই আরও একটি গোচর হয়ে গেছে, যেটি হচ্ছে গত 7 তারিখে। গ্রহদের সেনাপতি মঙ্গলদেবের একটি গোচর গত 7ই ডিসেম্বর হয়ে গেছে। মঙ্গলদেব আপনার সপ্তম ঘরে গোচর করে আগামী 16ই জানুয়ারি পর্যন্ত সেখানেই অবস্থান করবেন। সপ্তম ঘরটি হচ্ছে আপনার জীবনসঙ্গী, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং সাধারণ সম্পর্কের স্থান। মঙ্গলের এই সপ্তমে অবস্থানকালে তার 3টি গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনার 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরে পড়ছে। তার ফলাফলগুলি হচ্ছে, মঙ্গলের 4র্থ দৃষ্টি সরাসরি পড়ছে আপনার 10ম ঘরে, অর্থাৎ আপনার কর্মস্থানে। এবং এই স্থানে বর্তমানে আপনার ভাগ্যের অধিপতি অর্থাৎ 9ম ঘরের অধিপতি শনিদেব অবস্থান করছেন। যদিও শনিদেব শুধুমাত্র আপনার 9ম অধিপতি নন, আপনার 8ম ঘরের অধিপতিও হচ্ছেন শনিদেব। তো এই দৃষ্টি কিন্তু মিথুন রাশির জন্য একটি অসাধারণ রাজযোগ সৃষ্টি করছে। শনি এবং মঙ্গলের এই ধরনের সংযোগ কিন্তু আপনার কর্মজীবনে একটা বিশাল গতি আনবে। শনিদেব আপনার ভাগ্যের অধিপতি হয়ে কর্মস্থানে থাকায় আপনার সমস্ত প্রচেষ্টা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবে। মঙ্গল সাহস এবং কর্ম করার শক্তি যোগাবে। ফলে কর্মক্ষেত্রে চলে আসা দীর্ঘদিনের বাধা দূর হয়ে যাবে। যারা নতুন চাকরি খুঁজছেন বা পদোন্নতির আশা করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। আপনার পেশাগত জীবনের সম্মান ও প্রতিষ্ঠা দ্রুত বৃদ্ধি পাবে। দেখুন, এবার এই সংযোগটা বোঝার আছে। আমরা যদি এই সংযোগটিকে সহজ কথায় বুঝতে চাই তাহলে সহজভাবেই বোঝা দরকার। দেখুন, যখন আমরা এই পর্বটি দিচ্ছি তখন হচ্ছে শীতকাল, ডিসেম্বর মাস। আস্তে আস্তে শীত আরও বাড়ছে। এ সময় নিশ্চয়ই আপনি গরম জামা কাপড় না পরে থাকতে পারবেন না। সে সময় আপনার দরকার গরম জামা কাপড়, যাতে আপনার শরীরটাকে গরম রাখা যায়। যতদিন পর্যন্ত শনিদেব একাই অবস্থান করছেন আপনার 10ম ঘরে, তো এটা অনেকটা সেই রকম ধরনের হয়ে যাচ্ছে যে ঠান্ডা লাগা সত্ত্বেও আপনি গরম জামা কাপড় পরছেন না। কিন্তু যখন মঙ্গলের দৃষ্টি শনিদেবের ওপর পড়ছে তখনই কিন্তু উষ্ণতা আসতে শুরু করছে, অর্থাৎ তীব্র শৈত্যপ্রবাহে আপনি গরম জামাকাপড় পরতে উদ্যত হয়েছেন। আশা করি সহজভাবে আপনি এই বিষয়টিকে বুঝেছেন। আবার মঙ্গলের 7ম দৃষ্টি রয়েছে আপনার 1ম ঘরে, যেখানে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থান করছেন। আপনার 1ম ঘর কি? আপনার লগ্নস্থান, আপনার রাশি। মঙ্গলদেবের 7ম দৃষ্টি সরাসরি আপনার 1ম ঘর বা আপনার লগ্নস্থানে পড়ছে। এবারে যেহেতু দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আছেন, তাই এটি আপনার ব্যক্তিত্ব এবং স্বাস্থ্য নিয়ে কিছু দ্বিধা বা অলসতা তৈরি করতে পারত। কিন্তু মঙ্গলের এই তীব্র দৃষ্টি কিন্তু এই পরিস্থিতিকে সামলে দেবে। মঙ্গল আপনার মধ্যে তাৎক্ষণিক শারীরিক শক্তি, সাহস এবং আত্মবিশ্বাস সঞ্চার করবে। এটি আপনার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করবে। সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা ছিল তা কিন্তু আপনার সাহসী এবং স্পষ্ট বক্তব্যের মাধ্যমে দ্রুত সমাধান হয়ে যাবে। একই সঙ্গে কিন্তু স্বাস্থ্যটাও আপনার স্থিতিশীল হবে, সচেতনতা বাড়বে। একই সঙ্গে মঙ্গলের 8ম দৃষ্টি পড়ছে আপনার 2য় ঘরে। মঙ্গলের 8ম দৃষ্টি যদি আপনার 2য় ঘরে পড়ে, এই 2য় ঘরটি বোঝায় আপনার ধন, পরিবার এবং বাক শক্তি স্থান। আপনি কথা বলেন কিভাবে সেটা কিন্তু নির্ভর করে আপনার 2য় ঘরের ওপর। মঙ্গলের এই 8ম দৃষ্টির ফলস্বরূপ আপনার আর্থিক দিকে বড় উন্নতি হতে পারে। বেতন বৃদ্ধি,
অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থপ্রাপ্তি বা আটকে থাকা টাকা ফিরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু মঙ্গল একটু উগ্র গ্রহ, তাই আপনার বাকশক্তি কিছুটা কঠোর হয়ে উঠতে পারে। আর্থিক লাভ নিশ্চিত করতে আপনাকে অবশ্যই নিজের কথা বলার ধরনের সংযম রাখতে হবে, যাতে পরিবারের মধ্যে বা অর্থ লেনদেনের সময় কোনো রকম বিবাদ সৃষ্টি না হয়। কিন্তু এই দৃষ্টি পারিবারিক সম্পদ বৃদ্ধিতে এবং সঞ্চয় বাড়াতে নিশ্চিতভাবেই কিন্তু আপনাকে সাহায্য করবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চাপ তৈরি হলেও কর্মজীবন এবং আর্থিক সাফল্যের দিক থেকে কিন্তু এটি অসাধারণ ফল দেবে। তবে এই চাপ তৈরি করার যে ব্যাপারটি রয়েছে, এই ব্যাপারটিকেও কিন্তু আপনি সামলে নিতে পারবেন, তার জন্য কিন্তু উপায় রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সবকটি গোচরের শুভ ফলকে সর্বোচ্চ করার জন্য এবং কিছু চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য কিছু কার্যকর উপায় রয়েছে। এই যেমন ধরুন, মঙ্গলের যে গোচর হচ্ছে সেখানে বিপুল কর্মশক্তি আপনি পাচ্ছেন ঠিকই, কিন্তু তার সাথে মঙ্গলের কিছু নেগেটিভ ইফেক্টও থাকে। এই যেমন যে কোনো বিষয়ে তাড়াহুড়ো এবং সম্পর্কের বিষয়ে উত্তেজনা, অতিরিক্ত রাগ ক্রোধ এগুলি আসা, এগুলিই কিন্তু নেতিবাচক শক্তি। এই তিনটি বিষয় আপনার ভালো সময়কে খারাপ করতে খুব বেশি সময় নেয় না। তো তার জন্য আপনাকে প্রধান কি করতে হবে? প্রথম হচ্ছে আপনার বাক সংযম এবং আর্থিক স্থিতাবস্থার জন্য প্রত্যেক দিন সকালে হনুমান চালিসা পাঠ করার অভ্যেস গড়ে তুলুন। এখন প্রশ্ন হচ্ছে, সকলে হনুমান চালিসা ভালো করে পাঠ করতে পারেন না, বুঝতে পারেন না, উচ্চারণে কিছু সমস্যা হয়। তো সেক্ষেত্রে বলবো, হনুমান চালিসাটা বেশ কয়েকদিন খুব ভালোভাবে শুনুন, মন দিয়ে শুনুন, তারপরেই বুঝবেন। কিছুদিনের মধ্যেই কিন্তু এই হনুমান চালিসা আপনার মনের মধ্যেই গুনগুন করবে এবং তারপরেই একটা সময় এমনও আসবে যখন আপনি আস্তে আস্তে হনুমান চালিসা পাঠ করতে পারবেন এবং একসময় এই হনুমান চালিসা আপনার মস্তকে গেঁথে বসে যাবে, যার ফলে আপনাকে আর পাঠও করতে হবে না, নিজেরই একটা অভ্যাসে পরিণত হবে। হনুমান চালিসা আপনার মধ্যে মঙ্গলের তেজকে সংযত করে এবং শক্তিকে সঠিক পথে চালিত করতে সাহায্য করে। এই হনুমান চালিসা কিন্তু একটা শক্তিশালী প্রভাবকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করে। আপনি অবশ্যই জানেন, শক্তি থাকা ভালো, কিন্তু সেই শক্তি সদ্য ব্যবহার করাটাই আসল ব্যাপার, সেটা সবসময় হয়ে ওঠে না। শক্তি এলেই তার অপব্যবহার শুরু হয়ে যায়, তাই সেই অপব্যবহার রুখতে কিন্তু হনুমান চালিসা জুড়ি মেলা ভার। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরের উপর পড়ায় আপনার বক্তব্য কঠোর হয়ে উঠতে পারে। হনুমানজির উপাসনা এই শক্তিকে নিয়ন্ত্রণ করে আপনাকে সাহসী কিন্তু বিনয়ী করে তুলবে, যা আপনার আর্থিক লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সম্পর্ক এবং দাম্পত্য সুখের জন্য প্রত্যেকদিন স্নানের পর কিছুটা মিষ্টি মুখ করে বাইরে যেতে হবে এবং জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদারিত্বের ছোটোখাটো উপহার কিন্তু দিতে হবে। মঙ্গলের দিন অর্থাৎ মঙ্গলবার সম্ভব হলে নিরামিষ আহার করুন, এটা কিন্তু আপনার জন্য খুবই ভালো প্রমাণিত হবে। সপ্তমে মঙ্গলের যে খারাপ দিক হচ্ছে সেটা হচ্ছে দাম্পত্য এবং অংশীদারিত্বে উত্তেজনা সৃষ্টি করে। এই সময় আপনার যে অংশীদার তার প্রতি আপনার আচরণে ধৈর্য এবং নিষ্ঠতা বজায় রাখা কিন্তু আবশ্যক। এই উপায়ে আপনার মঙ্গলের উগ্রতাকে শান্ত করতে সাহায্য করবে এবং সমস্ত কাজ কিন্তু সুষ্ঠুভাবে পরিচালনা করতে আপনি সক্ষম হবেন। একই সঙ্গে কর্ম এবং ভাগ্যের পূর্ণ সমর্থনের জন্য প্রত্যেক শনিবার সূর্যাস্তের পর বা সন্ধ্যার পর কোনো গরিব বা দুস্থ ব্যক্তিকে আপনার সাধ্যমতো কিছু খাদ্যদ্রব্য বা সেবা দান করুন। এটা কিন্তু শুধুমাত্র গরিব বা দুস্থ ব্যক্তিকেই নয়, আপনার বাড়ির আশেপাশে যে স্ট্রিট ডগগুলি রয়েছে তাদেরকে যদি আপনি সেবা করতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ কিন্তু আপনার জন্য থাকবে। তার সাথে আপনার এমন মনোভাবের প্রতি কিন্তু শনিদেব অত্যন্ত প্রসন্ন হন, এটাই কিন্তু বিশ্বাস। আপনার দশম ঘরে শনিদেব অবস্থান করছেন। শনিদেব হচ্ছেন পরিশ্রম এবং সেবার গ্রহ। মঙ্গলের দৃষ্টি শনির ওপর পড়ায় আপনার কাজের সুযোগ আসবে, কিন্তু তা টিকিয়ে রাখতে গেলে শনিদেবের আশীর্বাদের প্রয়োজন। দরিদ্রদের সেবা করলে শনিদেব প্রসন্ন হন, তার থেকেও বেশি প্রসন্ন হন যদি আপনি কোনো অসহায় প্রাণীকে সাহায্য করেন। আর এই সেবা আপনার কর্মক্ষেত্রে আপনার স্থিতিশীলতা এবং ভাগ্যের সমর্থন বজায় রাখতে সাহায্য করবে। অবশ্যই এই উপায়গুলি সমস্ত ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভরশীল, কিন্তু এই উপায়গুলি যদি মেনে চলা যায় তাহলে মঙ্গলের গোচর এবং অন্যান্য শুভ গ্রহের যে সংযোগ, তার কারণে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু এই সময়কালে কিন্তু সর্বোচ্চ সফলতা লাভ করতে পারেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, 2026 সাল আপনার ভালো কাটুক, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মাতারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি, আবার ফিরে আসছি জানুয়ারি মাসের গোচর ফল নিয়ে। ধন্যবাদ।